থিন ওয়াল প্রেসার ভেসেল। থিন ওয়াল প্রেসার ভেসেল বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে ওয়ালটা হবে অনেক থিন, মানে থিন বলতে মানে অতি নগণ্য পাতলা। তো সেই জিনিসটা আর প্রেসার ভেসেল মানে যে ভেসেলটা, ভেসেল মানে কি একটা ড্রাম বা এই টাইপের একটা জিনিস, যে গোলা যেটাকে বাংলায় বলে, এরকম একটা বিষয় যে ভেসেল মানে একটা ওই গোলা টাইপের, যেমন ধানের গোলা, এরকম একটা জিনিস হচ্ছে ভেসেল বলা হয়। তো এখানে থিন ওয়াল, তো এটার ওয়ালটা অনেক থিন হবে এবং এটা প্রেসারে থাকবে এরকম একটা ভেসেল। এখন বিষয়টা হচ্ছে এটা কোথায় ইউজ করা হয়, তাহলে কি এটা কোথাও দেখছো কেউ? আচ্ছা। তো এই না ধরনের, স্যার। হ্যাঁ, এই ধরনের ভেসেল গুলা ব্যবহার করা হয়, যেমন সাপোজ ধরো এই যে তেলের ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার যেগুলো আছে সেটা, বা ওয়াটার ট্যাঙ্কার যেগুলো রাস্তায় পানি দেয়, এগুলো একটা ভেসেল। এগুলোর মধ্যে প্রেসারে থাকে, এগুলো ওয়াটার ইয়া থাকে। এর চেয়ে আরো যদি প্রেসারের কথা চিন্তা করি আমরা, এটা তো যেমন ধরো হাইড্রোস্ট্যাটিক প্রেসারে থাকে, হয়তো ওয়াটার যতটুকু আছে এইটুকু। এখন চিন্তা করি যে অক্সিজেন সিলিন্ডার যেগুলো নিয়ে যায়, গাড়িতে নিয়ে যায় না, বিরাট বিরাট সিলিন্ডার থাকে, মানে আই মিন সিলিন্ডার না তো, ওটা অক্সিজেনের যে ট্যাঙ্কার গুলা যায়, এগুলো একটা বিশাল বিশাল ভেসেল। অথবা যদি চিন্তা করি যে ধরো গ্যাসের যে সিলিন্ডার, তো সেগুলো হচ্ছে প্রেসার ভেসেল। এই যে নানান ধরনের এই ধরনের, তারপরে ইন্ডাস্ট্রিতে ধরো বয়লার থাকে, সেগুলো এক একটা ভেসেল। এরকম ভেসেলের নানান ধরনের ইয়া আছে। এবং ধরো যে এই যে লঞ্চ গুলা যে তোমরা দেখো, এইগুলাকেও কিন্তু ভেসেল বলে, ঠিক আছে? তো এই ধরনের বিষয়। এই যে পাতলা যে এইগুলা সবগুলা কি স্টিলের তৈরি বা জিআই শিটের তৈরি হয়, এবং এগুলো প্রেসারে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে থিন ওয়াল প্রেসার ভেসেল। তো এখন এগুলো আমরা একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোথায় তোমরা যে দেখেছো কিনা, বা দেখেছো এটার সঙ্গে রিলেট করার চেষ্টা করলাম। এখন দেখি বইয়ের বা টেক্সট কি বলে। Thin wall pressure vessels, they are widely used in industry for storage and transportation of liquid and gases when configured as tanks. এটা হচ্ছে এই যে যেটা আমি বললাম যে লিকুইড অ্যান্ড গ্যাস ট্রান্সপোর্টেশন সাধারণত ব্যবহৃত হয় এবং এটা ট্যাঙ্কার রূপে এটা যায়। They also appeared as a component of aerospace and marine vehicles such as rocket and balloon skin and the submarine hull. তো এই যে বিষয়গুলা, এই যে ধরো বিমান, এটাও একটা একটা ভেসেল আর কি, তাই কিনা? আর যেটা এই যে তোমার যে ওয়াটার ভেসেল যেগুলো, এই যে লঞ্চ, সাবমেরিন, এগুলোর কথা বললাম, এগুলো সবই আসলে একটা ভেসেল। টু জিওমেট্রিস ইজ উইল বি এক্সামিনড ইন দিস লেকচার। তো কি কি ধরনের জিওমেট্রি আমরা এখানে করব? একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল প্রেসার ভেসেল। এই দুই ধরনের ভেসেল নিয়ে আমরা এখানে কাজ করব। সিলিন্ড্রিক্যাল ভেসেল কি আর স্ফেরয়েড কি তোমরা নিশ্চয়ই জানো, জিওমেট্রিক শেপ সম্বন্ধে তোমার ধারণা আছে, এবং এগুলো তোমাদের সাবজেক্ট রিলেটেড পড়াশোনা ছিল। বলতে পারবা যে সিলিন্ডার আর স্ফেরিক্যাল প্রেসার ভেসেলের মধ্যে কোনটা দেখতে কেমন হবে? বলতে পারবা? সিলিন্ডার হবে স্যার সিলিন্ডার আকৃতির, আর প্রেসার ভেসেলটা হবে স্যার আয়তক্ষেত্রের মতো আর কি। যাই হোক, সিলিন্ডার, তো সিলিন্ডার বললা, এখন যদিও এটার আনসার মানে যাই হোক, তো এই চোঙাকৃতি স্যার। স্ফেয়ার তোমাকে তাহলে আর হয় নাই। এটা হচ্ছে, ওটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে কনিক্যাল। এখন বিষয়টা হচ্ছে আমরা এইসব শেপ সম্বন্ধে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার জিওমেট্রি পড়ে আসছে, কোঅর্ডিনেট জিওমেট্রি যে সাবজেক্টটা ছিল সেখানে পড়ে আসছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি একটু দেখানোর চেষ্টা করছি। সিলিন্ডারটা হচ্ছে এরকম, এর ক্রস সেকশনটা একটা গোল থাকে, মানে একটা পাইপ জাস্ট, বা যেই ধরনের প্রেসার ভেসেল সাধারণত, এই যে ধরো তোমরা বাসায় যে সিলিন্ডার দেখো, গ্যাসের সিলিন্ডার, এইগুলা সাধারণত যে শেপের হয়ে থাকে, অথবা এর চেয়ে যদি দেখতে চাও যে দোকানে এই যে গ্যাস ঝালাই করে দেখছো, অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে যেটা ঝালাইটা করে, তো সেটার যে সিলিন্ডার আরো লম্বা থাকে, এইগুলার ক্রস সেকশন হচ্ছে এই যে এরকম। স্ফেরিক্যাল মানে হচ্ছে, স্ফেরয়েডটা হচ্ছে বৃত্তের যে থ্রিডি রূপ, মানে ফুটবলের মতো, বুঝতে পারছো? এই ধরনের প্রেসার ভেসেল হয়ে থাকে বৃত্তের। এটা যদি স্ফেরিক্যাল হয়, এটা তো এখানে আমার আঁকা সম্ভব হলো না। যাই হোক, তো সেটাকে বলা হচ্ছে
তোমার স্ফেরিক্যাল প্রেসার ভেসেল। এইখানে আমরা দেখি যে the wall of the ideal thin wall pressure vessel act as a membrane, that is they are unaffected by bending stress over most of their extent. এটা হচ্ছে তাদের মধ্যে আসলে বেন্ডিং স্ট্রেসের সেরকম একটা ইফেক্ট করে না, এটা হচ্ছে মেমব্রেন হিসেবে কাজ করে। এখন বিষয়টা হচ্ছে আসলে বেন্ডিং স্ট্রেস কাজ করে সাধারণত একটা রিজিড ম্যাটেরিয়াল হলে সেটা বেন্ডিং স্ট্রেসকে ধরো কি কি বলে এটাকে রেজিস্ট করতে পারে বা বেন্ডিং স্ট্রেসের একটা ইফেক্ট থাকে, কিন্তু এটা আসলে যেটা একদম পাতলা জিনিস একটা শীটের উপর যদি তুমি লোড দাও এমনি বেঁকে যাবে, এটা কি বেন্ডিং স্ট্রেস নিবে? তো এরকম একটা বিষয়। এটা এখানে ধরো এই মেমব্রেন যেহেতু এটা খুবই পাতলা, কাজে এটা বেন্ডিং স্ট্রেস দ্বারা খুব বেশি একটা এফেক্টেড হয় না বা এটাকে ওরকম ইয়া করা যায় না। A sphere is a optimal geometric for closed pressure vessel in sense of being most structural efficient shape. এটা হচ্ছে একটা তোমার কি বলে অপটিমাল জিওমেট্রিক শেপ, যেটা হচ্ছে মোস্ট স্ট্রাকচারালি এফিশিয়েন্ট একটা শেপ। এ সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল ইজ সামহাউ এফিশিয়েন্ট ইন টু রিজন। সিলিন্ডারটা কি জন্য এফিশিয়েন্ট? এটা হচ্ছে the wall stress vary with the direction. তো ওয়াল স্ট্রেস এটা হচ্ছে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে কি কিরকম, তো এটা আমরা আরো পরে যাব, এখন ডাইরেকশনটা বললে তোমরা আচ্ছা একটু কল্পনা করার চেষ্টা করো যে আমি যা বলি সেটা বোঝার চেষ্টা করো। ধরো এরকম একটা সিলিন্ডার আছে, এর ভিতরে সাপোজ এর ভিতরে অনেক গ্যাস গ্যাস আছে, গ্যাস বা ওয়াটার আছে, তাহলে এটা প্রেসারটা কোন কোন দিকে দিবে? ধরো গ্যাস আছে, এগুলো তো সবই, এটা তো পাইপ না, পাইপের মুখ ধরো বন্ধ, দেখুন এটাও এটাও কিন্তু বন্ধ, এটাও কিন্তু বন্ধ, সব দিক দিয়েই বন্ধ, আসলে ভিতরে গ্যাস আছে প্রচুর প্রেসারে, তাহলে প্রেসার কোন কোন দিকে দিবে চিন্তা করো তো। চতুর্দিকে প্রেসার দিবে তাই কিনা? এদিকেও দিবে, এদিকেও দিবে, এদিকেও দিবে, সব দিকেই এই ওয়ালের যত দিকে আছে। এটা এই তোমার পেস্কেলের যে সূত্র, একটা যে বল থাকতো চাপ দিলে সব দিকেই একটা প্রেসার পড়ে, এটা 6-7 তোমাদের একটা ইয়া ছিল না, তো ওই রকম আর কি। তো এটা সব দিকেই প্রেসারটা অ্যাপ্লিকেবল হবে, এর সব দিকে অ্যাপ্লিকেবল হবে। কিন্তু চিন্তা করো যে এর যে এই যে ল্যাটারাল ওয়াইজ যে প্রেসার আর এই যে লঙ্গিটিউডানাল ডিরেকশনে যে প্রেসার, এই দুটো কিন্তু সেম হবে না, এই দুটার মধ্যে একটু ডিফারেন্ট হবে। এটাই বলছে এখানে যে the wall stress varies with the direction, এই ওয়াল স্ট্রেসটা এই ডিরেকশন অনুযায়ী এটা আলাদা হবে। Closure by the cap can alternately significant the ideal membrane strip, requiring the additional local reinforcement. এটা হচ্ছে the closure by end caps, তো এই যে এর যে দুই এন্ডে ক্যাপ দিয়ে যে এটাকে ক্লোজ করা আছে, they are significantly তোমার সিগনিফিকেন্টলি আইডিয়াল মেমব্রেন স্টেট, এটাকে সিগনিফিকেন্টলি আইডিয়াল মেমব্রেন স্টেটে নেওয়া যেতে পারে, দ্য রিকোয়ারিং দ্য অ্যাডিশনাল লোকাল রেইনফোর্সমেন্ট। তো এই জায়গায় অ্যাডিশনাল লোকাল রেইনফোর্সমেন্ট দিতে হবে, মানে শক্তিশালী করতে হবে সেই জায়গাটাতে। However, cylindrical shape may be more convenient to fabricate and transport. এই শেপটা আসলে সবচেয়ে কনভিনিয়েন্ট এটাকে তৈরি করতে এবং এটাকে ট্রান্সপোর্ট করতে। একটা চিন্তা করো, বিরাট সাইজের একটা ফুটবল নিয়ে যাওয়া বেটার নাকি বিরাট সাইজের একটা লম্বা বাঁশ নিয়ে যাওয়া সুবিধা? চিন্তা করো, একটা পাইপ নিয়ে যাওয়ার সুবিধা রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অসুবিধা হবে যদি স্ফিয়ার হয়, এর চারদিকেই সমানভাবে বৃদ্ধি পাবে। আর যদি তোমার সিলিন্ডার হয়, এর লম্বা যতই হোক না কেন মোটা তো একটা নির্দিষ্ট পরিমাণে হবে, তাহলে সেটার ক্ষেত্রে সমস্যা হবে না। এই জন্য সিলিন্ডারটা বেশি ইউজ করা হয়ে থাকে। অ্যাজাম্পশন দেখি আমরা কি কি অ্যাজিউম করব, এই যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা কি কি ধরে নিব, যে এই বিষয়গুলো ধরে নেওয়া হয় প্র্যাকটিক্যাল থেকে আমরা সিম্পলিফাই করে কি কি বিষয় ধরবো আমরা। The key assumptions used here: wall thickness and the geometry symmetrics. তো এইখানে ওয়াল থিকনেস এন্ড দ্য জিওমেট্রি আর সিমেট্রিক্স, তো এইখানে ওয়াল থিকনেস অবশ্যই এবং থিকনেস সব সময় পুরো জিনিসটা ধরে জিওমেট্রি সেম হবে এবং সিমেট্রিক, এটাকে যে কোনো এক্সের সাপেক্ষে ভাগ করলে সমান ভাগে ভাগ করা যাবে। এবং হচ্ছে এই যে
থিকনেসটা কোথাও পাতলা কোথাও মোটা এরকম হতে পারবে না, সব একটা সিমেট্রিক, সব জায়গায় সমান মোটা হবে। This make possible to obtain the average wall stress analysis with simple free body diagram. এই স্ট্রেসটা অ্যানালাইসিস করা যেতে পারে উইথ সিম্পল ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে, এবং দেয়ারফর মোর ডিটেইল লিস্ট অফ অ্যাজাম্পশন, নিচে আরো মোর ডিটেইলের অ্যাজাম্পশন দেওয়া আছে। তো দেখি কি অ্যাজাম্পশন। থিন ওয়াল থিকনেস, ওয়াল থিকনেসে কি আছে, দ্য ওয়াল ইজ অ্যাজিউমড টু বি ভেরি থিন কম্পেয়ার্ড টু দ্য আদার ডাইমেনশন অফ দ্য ভেসেল। অন্যান্য যে ডাইমেনশন আছে এর লেন্থ উইডথের তুলনায় এর যে থিকনেস সেটা অত্যন্ত মানে নেগলিজিবল টাইপের, এরকম বলা চলে, খুবই পাতলা হবে। if the thickness is t and a characteristic dimension is r, for example the radius of the cylinder, আচ্ছা তো ধরো রেডিয়াসটা ধরো r, এরকম একটা ধরে নিলাম আমরা, then we assume that t by r is less than 1, মানে অনেক ক্ষুদ্র, অথবা r by t যদি আমরা চিন্তা করি সেটা একের চেয়ে অনেক অনেক বড়, এটা হচ্ছে একটা বিষয়। ইউজুয়ালি r by t is greater than 10, মানে এর যে রেডিয়াস আছে তার চেয়ে তার সেটা এর থিকনেসের চেয়ে 10 গুণের চেয়ে বেশি হতে হবে এই থিন ওয়াল প্রেসার ভেসেল হতে হলে। As a result, we may assume that the stresses are uniform across the wall. তো এই কারণে আমরা ধরে নিতে পারি যে এই যে স্ট্রেসটা হচ্ছে ওয়ালের উপর ইউনিফর্মলি পড়ে। এরপরে আসি যে সিমেট্রিস, তো কি ধরনের সিমেট্রি আছে। ইন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল the geometry and the loading are cylindrically symmetric. So in symmetrical vessel, cylindrical vessel এর মধ্যে কি ধরনের থাকে, the geometry and the loading are cylindrically symmetric, এর যে জিওমেট্রি আছে এবং এর যে লোডিং আছে সেটা হচ্ছে সিমেট্রিক হবে। এটাকে কাটলে সমানভাবে যে কোনো অ্যাক্সিস সাপেক্ষে এটা সমানভাবে ভাগ করা যায় এবং লোডগুলো সব দিকে সমান। Consequently, the stresses may be assumed to be independent of the angular coordinate of the cylindrical coordinate system. তাহলে কি হলো, consequently the stresses may be assumed to be independent of angular coordinate, তার মানে হচ্ছে স্ট্রেসেসটা ধরে নেওয়া হয়, স্ট্রেসগুলো ধরে নেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট টু অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট, যে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট আছে তো এটার আর এই সিলিন্ড্রিক্যালি কোঅর্ডিনেট সিস্টেম, এটার যে কোঅর্ডিনেট আছে এই দুইটা কোঅর্ডিনেটের মাঝখানে এটাকে যেমন স্ট্রেসটা অ্যাজিউম করা হয় যে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করলে স্ট্রেসের কোনো ডিফারেন্স হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট। In spherical vessel, the geometry and the loading in the spherically symmetric. তার মানে যদি স্ফেরিক্যাল হয় তার মানে একটা ফুটবল চিন্তা করে এর মধ্যে এয়ারের ভিতরে যে এয়ারটা আছে বা ভিতরে যে বাতাসটা আছে তার যে প্রেসারটা সব দিকেই সমানভাবে যায়, এটা বোঝাই যাচ্ছে। Therefore, the stresses may be assumed to be independent of two angular coordinate and the spherical coordinate in fact the same in all direction. এটার ক্ষেত্রে সেম, এটা কোঅর্ডিনেটের উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। এরপর আসি ইউনিফর্ম ইন্টারনাল প্রেসার, তো এটার ভেতরে ইন্টারনাল প্রেসারটা ইউনিফর্ম হবে। the internal pressure denoted by P is uniform in everywhere positive, সব জায়গায় পজিটিভ, সব জায়গায় টেনশন আকারে যাবে, মানে প্রেসারের ক্ষেত্রে টেনশন বাট হচ্ছে ওয়ালের উপর একটা কম্প্রেশন হিসেবে পড়বে, যার কারণে এটাকে পজিটিভ ধরে নেওয়া হয়েছে। প্রেসারটা বাইরের দিকে হবে সবসময়। If the vessel is also externally pressurized, for example subjected to atmospheric pressure, P is defined by the subtracting the external pressure from the internal one. A difference is called gauge pressure. তো এই জিনিসটা তোমরা এই সেমিস্টারে না তো নেক্সট সেমিস্টারে তোমাদের যখন ফ্লুইড মেকানিক্স পড়বা তখন দেখা যাবে সেখানে এই প্রেসার নিয়ে একটা ডিটেইল একটা চ্যাপ্টার আছে, তো সেখানে কি কি ধরনের প্রেসার আছে সেই প্রেসারগুলো সেখানে পড়তে পারো। তো একটা প্রেসার আমি এখানে একটু বলি, এখানে একটা গেজ প্রেসার বলে একটা জিনিস আছে। তো গেজ প্রেসার হচ্ছে সেই প্রেসার যেটা গেজে দেখায়। গেজ কি জিনিস, এখন গেজটা হচ্ছে এক ধরনের ডায়ালের মতো, একটা ঘড়ির ডায়ালের মতো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে তোমরা দেখতে পাবা যে
সাইকেল বা মোটরসাইকেল বা ট্রাকের চাকায় যেখানে হাওয়া দেওয়া হয় বা যেখানে কি বলে এটাকে হাওয়া ইনপুট করে, সেখানে যে মেশিনটা থাকে সেটার উপর একটা গেজ লাগানো থাকে, একটা ঘড়ির কাঁটার মতো লাগানো থাকে। অথবা সেই হাওয়া দিয়ে যারা মোটরসাইকেল চালাও বা ইয়া করে, সাইকেলের ক্ষেত্রে অতটা তো ইয়া করা হয় না, মোটরসাইকেলের ক্ষেত্রে জিনিসটা করা হয় কি, হাওয়া দেওয়ার পর একটা জিনিস, একটা একটা স্কেল থাকে, যে স্কেলটা ওই যে নবটা থাকে বা যে পিনটা থাকে সেখানে ধরলে দেখা যাচ্ছে এখানে একটা প্রেসার দেখায়, এবং সেই অনুযায়ী ওরা বলে যে হ্যাঁ প্রেসার হয়েছে বা হয়নি, বা একটা চাকায় কতটুকু প্রেসার লাগবে, এগুলো একটা ধরো তোমার ওই যে যে কোম্পানি সেই মোটরসাইকেল বানাইছে বা যে টায়ার বানাইছে তারা একটা কি বলে যে রিয়ার হুইল বা ফ্রন্ট হুইলের জন্য এক ধরনের প্রেসারের একটা আইডিয়াল কন্ডিশন দিয়ে দেয়, তো সেই পরিমাণ প্রেসারে এয়ার দিতে হয়। তো এই যে গেজটা, এই যে ডায়ালটা, সেখানে যে প্রেসারটা দেখায় এটাকে বলা হচ্ছে গেজ প্রেসার। তো গেজ প্রেসারটা কিভাবে হয়, এটা হচ্ছে যে তোমার মানে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যেই প্রেসারটা কাজ করতেছে। এখন চিন্তা করো, একটা বল আছে, ফুটবল আছে তোমার কাছে, সেই ফুটবলের মধ্যে তুমি দিলা হচ্ছে ধরো 1000 PSI সাপোজ হচ্ছে গিয়ে তোমার কি আছে যে এয়ার আছে 1000 PSI, তুমি পাম্প দিয়ে রাখছো সেটাকে। এখন সেটা তুমি যদি একটা ভ্যাকুয়ামের মধ্যে নিয়ে যাও, ধরো এমন একটা রুমে নিয়ে গেলা যে রুমে কোনো বাতাস নাই, সব বাতাস তুমি বের করে ফেললা, বের করে ফেলে তুমি মাপলা যে সেখানে 1000 PSI প্রেসার আছে, তাই কিনা? এখন এই রুম থেকে বের হয়ে বা এই রুমে তুমি থাকো, থেকে করো কি ওই প্রেসার যে গেজটাতে মাপতেছো সেই গেজটা লাগানোই আছে তার মধ্যে। এখন তুমি যে কাজটা করো যে রুমের একটা দরজা বা যে কোনো একটা ওপেনিং খুলে দাও, যাতে সেখানে এয়ার আসতে পারে বাইরে থেকে। এখন দেখবা মজার ব্যাপার হলো গেজ আস্তে আস্তে কমতে থাকবে, প্রেসার আস্তে আস্তে কমে যাইতে থাকবে। এর কারণটা কি? কারণ হচ্ছে চিন্তা করো, এই যে প্রথমে ছিল এরকম একটা বিষয়, আহ সাপোজ একটা সার্কেল, এটা একটা ফুটবল চিন্তা করি আমরা, এই ফুটবলের ভিতরে প্রেসার ছিল এরকম, তাই কিনা? চারদিকে সমানভাবে প্রেসার দিচ্ছিল, তো বাইরে থেকে কিচ্ছু ছিল না, এটা একটা বদ্ধ রুমের মধ্যে ছিল, তাই কিনা? এটা ছিল একটা বদ্ধ রুমের মধ্যে। আচ্ছা, এইটা সাপোজ এই হলুদ একটা বদ্ধ রুমের মধ্যে ছিল। এখন যখন আমি এই রুমের দরজাটা দিলাম একটু খুলে, সাপোজ এই জায়গায় আমি খুলে ফেললাম, এই যে খুলে দিলাম, এখন কি আমার এই বাইরে থেকে বাতাস এদিক দিয়ে ঢুকতে শুরু করলো, তাই কিনা? এখান থেকে ধরো আমার বাইরে থেকে নীল রঙের বাতাস ভিতরে যাইতে শুরু করলো। হ্যাঁ, গেলে এখন কি হবে, এখন এরা কি এদিকে চাপ দিবে কিনা? এই যে চাপ শুরু হইলো, এখন দুই চাপের রেজাল্টেন্ট কত হবে, দুইটার বিয়োগফল হবে। ফাইনালি এই যে এখন তার মানে ভিতরে ভিতরে চাপ তুমি মাপতেছিলা, তুমি যে মেশিনটা এখানে প্রবেশ করাইছো, সাপোজ ধরো এটা একটা মেশিন ছিল, এটা একটা এইটা ছিল তোমার থার্মোমিটার, সরি, ধরো সাপোজ ব্যারোমিটার, এইদিকে একটা ব্যারোমিটার ঢোকানো ছিল এই সবুজ, এটা ঢুকিয়ে রেখেছো। এখন এটার হচ্ছে এটা তুমি মাপতেছিলে ভিতরের প্রেসার, এখন বাইরে থেকে যত বাতাস যাবে তত বাইরে থেকে চাপ দিচ্ছে, তাহলে ভিতরের প্রেসার আস্তে আস্তে কমে আসবে এবং এটাতে তুমি কম দেখতে পাবে। এমন কি এমন যদি হয় যে বাইরের প্রেসারটা ধরো এয়ার প্রেসার আরো তুমি বাড়ায় দিলা, মেশিন লাগায় আরো প্রেসার দিলা, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে চুপসে যাওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে কি, কারণ তখন ভিতরের প্রেসার বাইরের প্রেসার ভিতরের প্রেসার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আরো নিচের দিকে যাইতে থাকবে। তো তার মানে গেজ প্রেসার হচ্ছে সেই প্রেসার যেটা আমরা গেজে দেখতে পাই। তো এটা পাওয়া যায় হচ্ছে ইন্টারনাল প্রেসার থেকে, যদি আমরা এর আউটসাইডের প্রেসার বা অ্যাটমসফেরিক প্রেসার বাদ দিই তাহলে এটা পাওয়া যায়। তো এই হচ্ছে প্রেসার নিয়ে কথাবার্তা। তো এই প্রেসারটা অবশ্যই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। তো ইন্টারনাল প্রেসার ইজ ডিনোটেড বাই পি এনিহার ইটস পজিটিভ। আচ্ছা, এই যে এইখান থেকে কথা হলো গেজ প্রেসার, এটা এক্সটার্নাল প্রেসারকে বাদ দিলে যে প্রেসারটা পাওয়া যায় সেটা হচ্ছে গেজ প্রেসার। If the external pressure is higher, as in the case of the submarine hull,
the stresses formula should be applied by extreme caution because another failure method incredibly due to the buckling may be come into place. এখন বিষয়টা হচ্ছে সাবমেরিনের ক্ষেত্রে দেখা যায় যে যখন এটা তো পানির নিচ দিয়ে চলে, দেখে তো এয়ার প্রেসার প্লাস হচ্ছে ওয়াটার প্রেসার মানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে, তার মানে এটা যখন ডিজাইন করতে হবে স্ট্রেসটাকে ওইভাবে এক্সট্রিম কশন মানে এক্সট্রিমলি এটাকে সতর্কতার সহিত এটাকে ডিজাইন করতে হবে যাতে বাকলিং এর কারণে ফেল না করে বা অন্য কোনো ধরনের ফেলিয়ার না হয়। তো ইগনোরিং এন্ড ইফেক্ট, দেখি আমরা এন্ড ইফেক্ট কি জিনিস। Features that may affect the symmetry assumption are ignored. Feature that may affect the symmetry assumption are ignored. তো এরকম মানে কোনো কারণে এটাতে তোমার সিমেট্রিসিটি নষ্ট হবে এরকম কোনো চান্স এখানে নাই, এটাকে এর মানে হতে পারে এরকম ঘটনা বাদ দিতে হবে। This include the supports and in cylinder end caps. তো এটা এই তোমার সিলিন্ডারের যে এন্ড ক্যাপসের এই সাপোর্ট কে এটাকে ওই থাকতে হবে। The assumption is that the disturbance of the basic stress state at confine to local region and may be ignored basic design decisions such as picking up the thickness away from the region. তো এই হচ্ছে তোমার ইগনোরিং দ্য এন্ড ইফেক্ট, এন্ড ইফেক্টটাকে ইগনোর করতে হবে। এই ছিল অ্যাজাম্পশন। এখন আমরা দেখি যে এখানে কি কি ধরনের কি হতে পারে। এই যে একটা এখানে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটাতে কি দেখা যাচ্ছে যে একটা আমার একটা পাইপ পর্যন্তই থাক স্যার। একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারকে দেখো তিন ভাগে ভাগ করা হয়েছে কি কি ধরনের। এইখানে যে যেটা হয়েছে একটা সিলিন্ডারকে ধরো একে ডাইরেক্ট চাকু দিয়ে মাঝামাঝি কেটে ফেলা হয়েছে। সেইখানে যদি কেটে ফেলা হয় তাহলে কি হবে হচ্ছে গিয়ে এইখানটা দিয়ে এইখান দিয়ে এক ধরনের প্রেসার ফিল করবে। এদিক দিয়ে যদি আমি কেটে ফেলি তাহলে এইদিকে একটা প্রেসার আছে, এদিকে একটা প্রেসার আছে, বা এই বরাবর একটা প্রেসার আমরা দেখতে পাবো। অথবা এটাকে যদি আমি এইভাবে না কাটি তাহলে কিভাবে কাটতে পারি, এইভাবে না কেটে আমরা এইভাবেও তো কাটতে পারি, তাই কি না? লম্বা লম্বি ভাবে আমরা কি কিভাবে কাটতে পারি, একভাবে হচ্ছে যেমন এইভাবে কাটলাম, যেটা এইখানে এই ফিগারটাতে দেখানো হয়েছে, এই যে এইখানের এই ফিগারটাতে দেখানো হয়েছে যে জিনিসটা এটা। অথবা আমরা তো এইভাবেও এটাকে লম্বা লম্বি ভাবেও এখান দিয়ে কাটতে পারি, যেটাকে এইখানে দেখানো হয়েছে। এইভাবে লম্বা লম্বি ভাবে যদি কাটি একটা ইউ এর মতো শেপ দেখতে পাবো না আমরা, যদি এই যে ওই অর্ধেক নিয়ে আমরা লম্বা লম্বি ভাবে কেটে তাহলে ইউ এর মতো একটা শেপ পাবো। তো এরকম একটা বিষয়। এই যে স্ট্রেসটা এটাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেস, মানে লং সেকশন বরাবর মানে ক্রস সেকশন বরাবর কাটলে এর ইয়াতে যে আমরা স্ট্রেসটা পাচ্ছি সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, কারণ স্ট্রেসের ডিরেকশনটা লংগিটিউডিনালি আছে। এরপরে আসছি আমরা যদি এর যে ক্রস লং সেকশন বরাবর যখন কাটবো তখন এর ক্রস সেকশন বরাবর একটা স্ট্রেস যেটাকে বলা হচ্ছে হুপ স্ট্রেস এইখানে আছে। এরপরে দেখি আমরা যে এইখানে আরো ধরনের স্ট্রেস আছে। ধরো এই যে এটা এখানে একটা দেখানো হয়েছে, যদি এটা এন্ডটা সাপোজ ধরো এরকম স্ফেরিক্যাল হলো বা এটা একটা স্ফেয়ারকে তুমি কাটলাম অর্ধেক করে, তো সেইখানে দেখো হুপ স্ট্রেস ইন স্ফেয়ার, তো এই যে এখানে হুপ স্ট্রেস হলো। এবং এইখানে আবার যদি যে কোনো একটা এলিমেন্ট নাও সেটার উপর স্ট্রেস কেমন হবে সেটাও দেখানো হচ্ছে, সেটা চতুর্দিকে স্ট্রেসটা থাকবে। তো এইখানে দেখো তারপরে আবার এখানে আছে রেডিয়াল স্ট্রেস, এই যে রেডিয়াস বরাবর যে স্ট্রেস সেটা আছে, এবং এন্ড কন্ডিশন, তো এর এন্ড কন্ডিশনটা এরকম যদি হয় তো সেটার ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি এইখানে একটা ধারণা যে শেপ কেমন হলে কিভাবে কাটলে কি ধরনের স্ট্রেস আসবে। আচ্ছা, তো এই ছিল বেসিক কথাবার্তা। তো আমি আশা করছি এইটুকু পড়াশোনা করবা তোমরা। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা হয়তো নেক্সট দিকে প্রসিড করবো, ক্লাস টাইম শেষ।